দেখো আজকে আমরা আলোচনা করব মহাকর্ষ নিয়ে। মহাবিশ্বের সকল বস্তু কণায় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এ বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। উদাহরণ, চাঁদ ও সূর্যের মধ্যে আকর্ষণ হলো মহাকর্ষ। অন্যদিকে পৃথিবী ও অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। উদাহরণ, পৃথিবী ও চাঁদের মধ্যে আকর্ষণ হলো অভিকর্ষ। নিউটনের মহাকর্ষ সূত্র মহাকর্ষ বল। স্যার আইজ্যাক নিউটন 1687 সালে মহাকর্ষের সূত্র আবিষ্কার করেন। দেখো সূত্র, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে। এ আকর্ষণ বল দুটি বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের সমানুপাতিক, এবং এ বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ধরা যাক এম এবং এম স্কোয়ার ভরের দুটি বস্তু পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত। এদের মধ্যকার আকর্ষণ বল এফ হলে মহাকর্ষ সূত্র অনুসারে এফ সমান জি m1 m স্কোয়ার ডিভাইডেড ডি স্কোয়ার। দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে, এম থেকে এম স্কোয়ার এবং এখানে এফ এবং এখানে একটি এফ দেওয়া আছে এবং নিচে দেখো তীর চিহ্নের ভিতরে ডি দেওয়া আছে। এটা হচ্ছে মহাকর্ষ বল। এই ডি এফকে কী করবে? আকর্ষণে টানবে। দেখো এখানে লিখে দিয়েছে, এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক। একে বিশ্বজনীন বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। এর অর্থ হচ্ছে 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরে যে বলে আকর্ষণ করে তা জি এর সমান। দেখো জি এর মান 6.67 গুণ 10⁻⁻11 nm স্কোয়ার কেজি -2। দেখো সূত্রানুসারে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে বল দ্বিগুণ, ভরের গুণফল 3 গুণ হলে বল 3 গুণ। নির্দিষ্ট ভরের বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে বল 1/4 হবে। দূরত্ব 3 গুণ করলে বল 9/1 হবে। মহাকর্ষ বলের প্রভাবে সকল গ্রহ সূর্যের চারদিকে ঘোরে। দেখো আমি আবারও বলছি, মহাকর্ষ বলের প্রভাবে সকল গ্রহ সূর্যের চারদিকে ঘোরে। দেখো মহাকর্ষ সূত্রের ব্যবহার, পৃথিবীর ভর চন্দ্র ও সূর্যের ভর পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয় করতে পারি। গ্রহ নক্ষত্র সহ কৃত্রিম উপগ্রহের বেগ, আবর্তনকাল ও উচ্চতা নির্ণয়। দেখো অভিকর্ষ বা মধ্যাকর্ষণ, পৃথিবী এবং অন্য একটি বস্তু বা বস্তু কণার মধ্যকার আকর্ষণ বলকে অভিকর্ষ বা মধ্যাকর্ষণ বল বলে। এ বলের লব্ধি পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে। উদাহরণ, আপেল ও পৃথিবীর আকর্ষণ হলো অভিকর্ষ। দেখো মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউটন। অভিকর্ষ হলো বস্তুর উপর কেন্দ্রমুখী বল। পৃথিবীর ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকে পড়ি না মধ্যাকর্ষণ বলের জন্য।
মাধ্যাকর্ষণ বলের জন্য বায়ুমণ্ডলে পৃথিবীকে আবিষ্ট করে রেখেছে। সার্বিকভাবে অভিকর্ষ এক প্রকার মহাকর্ষ। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আমরা মাধ্যাকর্ষণ বলের বিপরীত দিকে কাজ করি বলে আমরা ক্লান্ত হয়ে পড়ি। দেখো, অভিকর্ষ ত্বরণ। কোনো স্থানে অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ যে হারে বৃদ্ধি পায় তাকে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষণ ত্বরণ বস্তু নিরপেক্ষ, স্থান নিরপেক্ষ নয়। পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণকে আদর্শ মান ধরা হয়। এমকেএস ও এসআই পদ্ধতিতে এর একক m/s² এবং এর মাত্রা সমীকরণ LT-2। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, অর্থাৎ 9.83 m/s², কারণ সেখানে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি বিধায় জি এর মান কম, অর্থাৎ 9.78 m/s²। জি এর আদর্শ মান 9.8 m/s², অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিনিট/সেকেন্ড বৃদ্ধি পায়। পৃথিবীর উপরে বা অভ্যন্তরে গেলে জি এর মান কমে। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 এবং ভূপৃষ্ঠে জি এর মান সর্বাধিক। নিরক্ষরেখায় জি এর মান সর্বনিম্ন এবং দুটো মেরুতে সর্বোচ্চ হয়। 3টি কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে, যথা 1 উচ্চতার পরিবর্তন, 2 অক্ষাংশ পরিবর্তন, 3 পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বা আর্নিং গতির পরিবর্তন। দেখো, পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও 3টি সূত্র দিয়েছেন। এগুলো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র বলে, যা স্থির অবস্থা থেকে বিনা বিধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। সূত্রগুলো হলো: প্রথম সূত্র, বায়ুশূন্য স্থানে বা বাধাহীন পথে সকল বস্তুই নিশ্চল অবস্থায় হতে যাত্রা করে সমান দূরতায় নিচে নামে, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্বে অতিক্রম করে। দেখো ব্যাখ্যা। শূন্য মাধ্যমে কাঠ, পালক ও পাথরকে একসাথে ছেড়ে দিলে সব কয়টি একসাথে মাটিতে পড়বে, কারণ এখানে বাতাসের কোনো বাধা নেই। দ্বিতীয় সূত্র, বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক, সমান v। এই চিহ্ন যোগটি v/t। তৃতীয় সূত্র, বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে বর্গের সমানুপাতিক, যেমন h/t²। দেখো, বস্তুর ভর ও ওজন। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে ওই বস্তুর ভর বলে, অর্থাৎ ভর হলো কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ। ভর বস্তুর নিজস্ব ধর্ম। কোনো বস্তুকে পৃথিবী বা মহাবিশ্বের যে কোনো স্থানে নিয়ে গেলেও ভরের কোনো পরিবর্তন হয় না। বস্তুর গতি, উষ্ণতা, তড়িৎ অবস্থা কোনো কিছুর উপর বস্তুর ভর নির্ভর করে না। এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম।
সাধারণত তুলা যন্ত্রের দ্বারা বস্তুর ভর মাপা হয়। ভর একটি স্কেলার রাশি। ভরের মাত্রা হলো এম। ভরের একক কেজি। দেখো ভরের সূত্র, ভর সমান ঘনত্ব গুণ আয়তন। দেখো ওজন, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। অর্থাৎ কোনো বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফলকে পদার্থের ওজন বলা হয়। ওজন বা ভরকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। কোনো পদার্থের ভর এম এবং কোনো জায়গায় অভিকর্ষ ত্বরণ জি হলে ওই জায়গায় ওই পদার্থের ওজন ডাব্লু সমান এমজি হবে। উদাহরণ, কোনো বস্তুর ভর 60 কেজি হলে বস্তুর ওজন কত? সলিউশন, বস্তুর ওজন ডাব্লু সমান এমজি 10 গুণ 9.8। দেখো জি সমান 9.8 নিউটন সমান 98 নিউটন। দেখো এখানে কি বলছে, ওজনের একক নিউটন। বস্তুর ওজন সাধারণত স্প্রিং নিক্তির সাহায্যে মাপা হয়। ওজনের রাশি থেকে ভেক্টর রাশি। ওজনের মাত্রা mLT স্কয়ার। দেখো বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্কিত। যেখানে অভিকর্ষ ত্বরণের মান বেশি সেখানে বস্তুর ওজন বেশি, যেখানে কম সেখানে বস্তুর ওজন কম। চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর অপেক্ষায় 6 গুণ কম হবে, কারণ চাঁদের অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী অপেক্ষায় 6 গুণ কম। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর ওজন সর্বনিম্ন এবং মেরু অঞ্চলে সর্বোচ্চ। ভূপৃষ্ঠের যত উপরে ওঠা যায় বস্তুর ওজন কমে এবং নিচে নামা যায় তখনও কমে। পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য। পৃথিবীর আহ্নিক গতির জন্য ওজনের তারতম্য হয়। দেখো লিফট ও মহাশূন্য ওজনের তারতম্য ওজনহীনতা। লিফটের ওজন কম বা বেশি হবার কারণ, যেহেতু কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলই হচ্ছে বস্তুর ওজন, তাই বস্তুর ওজন নির্ভর করে জি এর মানের উপর। জি এর মানের তারতম্যের জন্য ওজনের তারতম্য ঘটে। লিফটে চড়ে ওঠানামা করলে বা মহাশূন্য অবস্থান করলে জি এর মানের সাথে ওজনের সম্পর্ক নির্ভরশীল। যেমন লিফট যখন স্থির থাকে, আমরা যখন লিফটে চড়ে ওঠানামা করি তখন ওজনের তারতম্য অনুভব করি। স্থির লিফটে দাঁড়ালে ওজনের অস্তিত্ব টের পাই। আমরা নিজেদের ওজন এমজি ও লিফটের বিপরীতমুখী প্রতিক্রিয়া বল এমজি সমান থাকে বলে এরূপ ওজনের অস্তিত্ব টের পাওয়া যায়। লিফট যখন উপরের দিকে যাত্রা শুরু করে, আমরা যখন লিফটের সাহায্যে উপরে উঠতে থাকি তখন একটি ত্বরণ এ সৃষ্টি করে। লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ জি প্লাস এ। এ অবস্থায় আমরা লিফটের উপর বেশি বল এম ইন্টু জি প্লাস এ প্রয়োগ করি। লিফটের বিপরীতমুখী প্রতিক্রিয়া বলও এমজির চেয়ে বেশি, তাই আমরা বেশি ভারী অনুভব করি। লিফট যখন নিচের দিকে যাত্রা শুরু করে আবার যখন নিচে নামতে থাকি তখন লিফটের ত্বরণ এ সৃষ্টি হয়। লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ জি মাইনাস এ, ফলে লিফটের উপর আমাদের এমজি ওজনের চেয়ে কম বল এম জি মাইনাস এ প্রয়োগ করি। লিফটও একই বল প্রয়োগ করে, তাই আমরা নিজেদের হালকা অনুভব করি।
দেখো লিফট যখন সমবেগে চলতে থাকে আর যদি লিফটের জি এর নিচে নামতে থাকে তখন লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ জি মাইনাস এ সমান 0 হয়। এমতো অবস্থায় আমরা ওজনহীনতা অনুভব করি। কোনো লিফটের দড়ি ছিঁড়ে গিয়ে লিফট যদি অভিকর্ষের প্রভাবে নিচে পড়ে তখন এই অবস্থার উদ্ভব হয়। দেখো মহাশূন্যযানে মহাশূন্যচারীর ওজনহীনতার কারণ। মহাশূন্যচারীরা মহাশূন্যযানে করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করেন। ফলে বৃত্তাকার গতির জন্য মহাশূন্যযানে পৃথিবীর কেন্দ্রের দিকে ওই উচ্চতায় জি এর মান সমান একটি দেয়ালের বা মেঝেতে কোনো বল প্রয়োগ করে না। ফলে তিনি তার ওজনের বিপরীত কোনো প্রতিক্রিয়া বলও অনুভব করেন না, তাই তিনি ওজনহীনতা অনুভব করেন। দেখো গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র। 1618 সালে ডেনমার্কের জ্যোতির্বিদ জোহান কেপলার গ্রহের গতি সম্পর্কিত 3টি সূত্র প্রদান করেন, যা কেপলারের গ্রহ সম্পর্কিত গতি সূত্র নামে পরিচিতি। সূত্র 3টি হলো: 1. প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। 2. গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ টি স্কয়ার গুণ এ কিউ। কেপলারের সূত্র বিশ্লেষণে নিম্নলিখিত বিষয়গুলো লক্ষণীয়। দেখো গ্রহের আবর্তনকালে এর ভরের উপর নির্ভর করে না। 2. সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব যত কম হয়, অর্থাৎ গড় সূর্যের যত নিকটে থাকে, এর আবর্তনকাল তত কম হয়। দেখো এই অধ্যায় থেকে বিগত বিসিএসে আসা প্রশ্ন: কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? এ খনির ভিতরে, বি পাহাড়ের উপরে, সি মেরু অঞ্চলে, ডি বিষুব অঞ্চলে। তাহলে সঠিক উত্তর হবে 1 সি, মেরু অঞ্চলে। দেখো 2 নম্বর প্রশ্ন: চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ওই বস্তুর ওজনের কত অংশ? এ 1/3, বি 1/4, সি 1/6, ডি 1/10। তাহলে সঠিক উত্তর হবে সি, 1/6। দেখো 3 নম্বর প্রশ্ন: পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কোথায় শূন্য মানের হয়? এ উত্তর মেরুতে, বি দক্ষিণ মেরুতে, সি কেন্দ্রে, ডি কোথাও না। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, কেন্দ্রে। দেখো 4 নম্বর প্রশ্ন: মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? এ ভূকেন্দ্রে, বি ভূপৃষ্ঠ থেকে 100 ফুট নিচে, সি ভূপৃষ্ঠে, ডি ভূপৃষ্ঠ থেকে 100 ফুট উঁচুতে। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, ভূপৃষ্ঠে। দেখো 5 নম্বর প্রশ্ন: পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? এ মাধ্যাকর্ষণ বলের জন্য, বি মহাকর্ষণ বলের জন্য, সি আমরা স্থির থাকার জন্য, ডি পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য। সঠিক উত্তর হবে 5 এ, মাধ্যাকর্ষণ বলের জন্য। দেখো পিএসসি ও অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্ন: মহাকর্ষ ও অভিকর্ষ। দেখো 1 নম্বর প্রশ্ন: পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়
অতিযোজন, বি মধ্যাকর্ষণ, বি সি মহাকর্ষ, ডি ত্বরণ। তাহলে সঠিক উত্তর হবে একের বি মধ্যাকর্ষণ। দেখো 2 নম্বর প্রশ্ন, পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে কি বলে? এ গতি, বি মহাকর্ষ, সি অভিকর্ষ, ডি বেগ। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি অভিকর্ষ। দেখো 3 নম্বর প্রশ্ন, অভিকর্ষ হলো বস্তুর উপর এ ঊর্ধ্বমুখী বল, বি কেন্দ্রমুখী বল, সি নিম্নমুখী বল, ডি সবগুলো। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি কেন্দ্রমুখী বল। দেখো 4 নম্বর প্রশ্ন, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? এ গ্যালিলিও, বি নিউটন, সি আইনস্টাইন, ডি মার্কিনি। তাহলে সঠিক উত্তর হবে 4-এর বি নিউটন। দেখো 5 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে? এ বার্ষিক গতির জন্য, বি আহ্নিক গতির জন্য, সি অক্সিজেন প্রাধান্যের জন্য, ডি পৃথিবীর কেন্দ্রে আকর্ষণে আকৃষ্ট হয়ে। তাহলে 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল এ কমে যায়, বি বেশি হয়, সি অপরিবর্তিত থাকে, ডি কোনোটি সঠিক নয়। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ কমে যায়। দেখো 7 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তি এ কমে যাবে, বি বেড়ে যাবে, সি অপরিবর্তিত থাকবে, ডি কোনোটি সঠিক নয়। সঠিক উত্তর হবে 7-এর এ কমে যাবে। এরপর দেখো অভিকর্ষ ত্বরণ, জি এর মান কোথায় সর্বাধিক? এ ভূকেন্দ্রে, বি পাহাড়ের চূড়ায়, বি বিষুবীয় অঞ্চলে, ডি মেরু অঞ্চলে। দেখো তাহলে 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি মেরু অঞ্চলে। অভিকর্ষ ত্বরণ, জি এর পরিবর্তন ঘটে উচ্চতার ক্রিয়ায়, বি অক্ষাংশ ক্রিয়ার, সি পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার, ডি সবগুলি। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি সবগুলি। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? এ 9.8 মিটার পার সেকেন্ড, বি 9.6 মিটার পার সেকেন্ড, সি 0 মিটার পার সেকেন্ড, ডি 8.9 মিটার পার সেকেন্ড। তাহলে 10 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি 0 মিটার পার সেকেন্ড। দেখো 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোন বস্তুর ত্বরণ কত? এ 9.8 মিনিট পার সেকেন্ড স্কোয়ার, বি 98 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সি 0.98 মিনিট সেকেন্ড স্কোয়ার, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে 11-এর এ 9.8 মিনিট পার সেকেন্ড স্কোয়ার।
পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করে? এ নিলস বোর, বি গ্যালিলিও, সি রোমন, ডি ডারউইন। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি গ্যালিলিও। দেখো 13 নম্বর প্রশ্ন, একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে এ উভয়টি একসাথে পড়বে, বি লোহার বলটি আগে পড়বে, সি পালকটি আগে পড়বে, ডি আদৌ পড়বে না। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ উভয়টি একসাথে পড়বে। দেখো 14 নম্বর প্রশ্ন, একটি ধাতব মুদ্রা ও একটি পালক বায়ুশূন্য স্থানে উপর হতে একসঙ্গে পতিত হলে কোনটি প্রথমে নিচেই পড়বে? ধাতব মুদ্রা, পালক দুটো একসাথে কোনোটি পড়বে না। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, দুটো একসাথে। দেখো 15 নম্বর প্রশ্ন, শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? এ পালক, বি পাথর, সি কাঠ, ডি সব কয়টি একসাথে মাটিতে স্পর্শ করবে। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, সব কয়টি একসাথে মাটিতে স্পর্শ করবে। দেখো ভর ও ওজন, বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাপকে কি বলে? এ ভর, বি সরণ, সি ত্বরণ, ডি ওজন। তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ ভর। দেখো 17 নম্বর প্রশ্ন, বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে কি হয়? পরিবর্তিত হয় না, হ্রাস পায়, পরিবর্তিত হয়, 6 গুণ বৃদ্ধি পায়। তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ পরিবর্তিত হয় না। দেখো 18 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 50 কেজি হলে ভূকেন্দ্রে বস্তুটির ভর কত হবে? এ 0 কেজি, বি 10 কেজি, সি 50 কেজি, ডি 5 কেজি। সঠিক উত্তর হবে 28 সি 50 কেজি। দেখো 19 নম্বর প্রশ্ন, কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে বলে বস্তুটির কি? এ ভর, বি শক্তি, সি মাধ্যাকর্ষণ বল, ডি ওজন। তাহলে 19 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি ওজন। ওজনের একক কোনটি? এ গ্রাম, বি কিলোগ্রাম, সি পাউন্ড, ডি নিউটন। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নিউটন। দেখো 21 নম্বর প্রশ্ন কি বলছে? পৃথিবীর কোথায় কোন বস্তুর ওজন সবচেয়ে কম হয়? এ ভূপৃষ্ঠে, বি মেরু অঞ্চলে, সি নিরক্ষীয় অঞ্চলে, ডি পৃথিবীর কেন্দ্রে। তাহলে এখানে 21 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি নিরক্ষীয় অঞ্চলে। দেখো 22 নম্বর প্রশ্ন, যখন কোনো বস্তুকে বিষুব রেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন এ বাড়ে, বি কমে, সি অর্ধেক হয়, ডি একই থাকে। তাহলে 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ বাড়ে।
দেখো 23 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কি হয়? এ বাড়ে, বি কমে, সি একই থাকে, ডি শূন্য হয়ে যায়। তাহলে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি কমে। দেখো 24 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন এ 9.8 N, বি 98 N, সি 980 N, ডি 0 N। তাহলে 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি 0 N। এরপর দেখো 25 নম্বর প্রশ্ন কি বলছে, চাঁদে বা অন্য কোনো গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে? এ বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে, বি বস্তুর ওজন একই থাকবে, ওজন বদলাবে, সি বস্তুর ওজন ও ভর দুটোই বদলাবে, ডি বস্তুর ভর ও ওজন কোনোটাই বদলাবে না। দেখো তাহলে 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে। দেখো 26 নম্বর প্রশ্ন, চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন এ কমবে, বি বাড়বে, সি শূন্য হবে, ডি একই থাকবে। তাহলে 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ কমবে। দেখো 27 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ম্যাসেজ ইন কেজি অফ এ বডি ইন দ্য মুন? ইট ইজ দ্য 60 কেজি ইন দ্য আর্থ। এ 60, বি 1, সি 0, ডি নান। তাহলে সঠিক উত্তর হবে 27 এ 60। দেখো 28 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর ভর 10 কিলোগ্রাম হলে বস্তুর ওজনটি কী হবে? এ 9.8 নিউটন, বি 98 নিউটন, সি 10 নিউটন, ডি 100 নিউটন। তাহলে সঠিক উত্তর হবে বি 98 নিউটন। যদি কোনো স্থানে গ্র্যাভিটাইজেশন অ্যাক্সিলারেশন দ্বিগুণ করা হয় তবে দেখানো বস্তুর ওজন ক g/2 গুণ বৃদ্ধি পাবে, বি g গুণ বৃদ্ধি পাবে, সি 2g গুণ কমবে, ডি 2g গুণ বৃদ্ধি পাবে। দেখো তাহলে 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি 2g গুণ বৃদ্ধি পাবে। দেখো লিফট ও ওজনহীনতা। লিফটের কোনো অবস্থার জন্য কোনো ব্যক্তি ওজনহীনতা অনুভব করতে পারেন। এই লিফটটি যখন সমবেগে উপরের দিকে ওঠে, বি লিফটটি যখন সমবেগে নিচের দিকে নামে, সি লিফটটি যখন জি ত্বরণে উপরে ওঠে, ডি লিফটটি যখন জি ত্বরণে নিচে নামে। তাহলে 30 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি লিফটটি যখন জি ত্বরণে নিচে নামে। দেখো 31 নম্বর প্রশ্ন, লিফটে নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন এ কমে যায়, বি বেড়ে যায়, সি স্বাভাবিক থাকে, ডি শূন্য হয়ে যায়। তাহলে 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ কমে যায়। দেখো 32 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি দালানের 10 তলায় একটি লিফটে দাঁড়িয়ে আছে। তার হাতে কোনো স্প্রিং নিক্তি থেকে ঝুলানো একটি বস্তু 10 নিউটন ওজন নির্দেশ করছে। হঠাৎ লিফটের তার ছিঁড়ে লিফটটি মুক্তভাবে নিচে পড়তে থাকলে স্প্রিং নিক্তিতে বস্তুটির ওজন কত নির্দেশ করবে? এ 0 নিউটন, বি 0.98 নিউটন, সি 10 নিউটন, ডি 98 নিউটন। তাহলে 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 0 নিউটন। দেখো 33 নম্বর প্রশ্ন, মহাশূন্যচারী মহাশূন্যযানে পৃথিবীর প্রদক্ষিণরত থাকার সময়
নিজেকে ওজনহীনতা মনে করেন কেন? এ, ওই দূরত্বে পৃথিবীর কোনো মহাকর্ষীয় বল নেই। বি, মহাশূন্যচারী জি এর মানের সমান ত্বরিত হয়। সি, মহাশূন্যচারী মহাশূন্যযানের চেয়ে ধীর গতিতে চলে। ডি, মহাশূন্যচারীর বেগ অপরিবর্তিত থাকে। দেখো তাহলে 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি, মহাশূন্যচারী জি এর মানের সমান ত্বরিত হয়। দেখো 34 নম্বর প্রশ্ন, কৃত্রিম ভূপগ্রহে বস্তুর ওজন পৃথিবী এর ওজনের তুলনায় এ সমান, বি দ্বিগুণ, সি 3 গুণ, ডি 0। তাহলে 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি 0। দেখো কেপলারের সূত্র, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি? এ 1টি, বি 2টি, সি 3টি, ডি 4টি। তাহলে 35 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি 3টি। দেখো 36 নম্বর প্রশ্ন, গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার। এই 3টি কোন বিজ্ঞানীর? এ টমেলি, বি কেপলার, সি পিথাগোরাস, ডি গ্যালিলিও। সঠিক উত্তর হবে 36-এর বি কেপলার। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।